তো এখন এই যে ভাতা ঘোষণা, সেইটা এই টাকা ফেরত যাতে তারা না চায় তার জন্য নয় তো। লক্ষ্মীর ভান্ডার বলুন বা কন্যাশ্রী বলুন, এটা তো ভিক্ষা দেওয়া হচ্ছে না, তাদের সম্মানবোধটা নষ্ট করে দেওয়া হচ্ছে, তাদেরকে ভিখারি করে দেওয়া হচ্ছে। রাজ্যের শাসক দিল্লি থেকে যেসব আইনজীবীরা, তারা তো এক একটা হিয়ারিং এ কয়েক লাখ টাকা করে। অতএব আইনজীবীরা যদি তাদের দক্ষতার প্রমাণ দিতে পারে, তারা তো অনেক লাখ টাকা ফিস নেন, এটা জানা কথা। কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী একেবারে গ্রুপ সি এবং গ্রুপ ডি দের জন্য ঘোষণা করেছেন যে গ্রুপ সি দের জন্য 25,000 টাকা এবং গ্রুপ ডি দের জন্য 20,000 টাকা তিনি ভাতা দেবেন প্রত্যেক মাসে, যতদিন না সুরাহা হচ্ছে। কিভাবে দেখছেন আপনি এই পুরো বিষয়টি? সুপ্রিম কোর্টের রায়ের কথা আপনারা জানেন। 3 সেপ্টেম্বর প্রথমে যে রায় হয়েছিল, সেই রায়ে এটা পরিষ্কার ছিল যে যারা টেন্টেড তারা নতুন করে নিয়োগ প্রথায় অংশগ্রহণ করতে পারবে না, এবং যা তারা বেতন নিয়েছে সেগুলো সুদ সমেত ফেরত দিতে হবে, এবং টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ সকলের ক্ষেত্রে। এরপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, স্টেট গভর্নমেন্ট এরা একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করে সুপ্রিম কোর্টে। তারপর খুব সম্ভবত 17 এপ্রিল আর একটা রায় হয় উভয় পক্ষের সম্মতিতে। সে রায়ে সুপ্রিম কোর্ট এইটা আদেশ দেয় যে যারা সিবিআই যাদেরকে টেন্টেড বলে চিহ্নিত করেননি, এইরকম যে টিচার্সরা আছে, নন টিচিং স্টাফ নয়, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ নয়, তারা 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বা বেতন পাবেন। তারপরে তাদেরও চাকরি নাই। আর গ্রুপ সি এবং গ্রুপ ডি লোকদের এখনো চাকরি নাই। এখন যে ভাতাটা দিতে চাইছেন, রিভিউ পিটিশন এসএসসি বা রাজ্য সরকারের ফাইল করতে পারে, কিন্তু একবার যখন মিসলেনিয়াস পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টের যে রায় সেটা মেনে নিয়েছে এবং সেইভাবে নতুন করে আবার রিক্রুটমেন্ট প্রসেস শুরু করার কথা কোর্টে জানিয়ে দিয়েছেন, তারপর রিভিউ পিটিশনের আমি যতটুকু আইন বুঝি তাতে কোনো রকম ভবিষ্যৎ নেই। কারণ একবার কোনো রায় মেনে নিলে তারপর রিভিউ পিটিশন করা যায় না। দ্বিতীয়ত, রিভিউ পিটিশন আপনারা জানেন যে কোর্টে নতুন করে কোনো বক্তব্য শোনা হয় না। যে জজ সাহেবের মামলাটা শুনেছেন তাদের কাছে যাই, তারা দেখেন, তারপর তারা যদি কোনো পরিবর্তন করতে হয় সেটা করেন। তো এখন এই রিভিউ পিটিশন ফাইল করতে 30 দিনের মধ্যে, তো 3 তারিখের অর্ডার, আজকে ইতিমধ্যে 27 তারিখ, তো খুব অল্প দিনই আছে রিভিউ পিটিশন ফাইল করার জন্য। এর সঙ্গে বোধহয় যোগ হয় যে কপির জন্য দরখাস্ত করেছে সে কপিটা পেতে যে সময়টা লাগে সেটা, তাহলে খুব বেশি দেরি নেই। তাহলে যে রিভিউ পিটিশন ফাইল হলো এবং যদি খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দেয়, তাহলে গ্রুপ সি গ্রুপ ডির যে লোকদের ভাতা দেওয়ার কথা হচ্ছে, কেন বলা হচ্ছে, এটা তো খুব বেশি দেরি লাগবে না সাধারণত। আর এই যে ঘোষণা করা হয়েছে, এখানে কোথাও বলা হয়নি যে যারা সিবিআই দ্বারা টেন্টেড বলে চিহ্নিত হয়েছে তাদেরও ভাতা দেওয়া হবে কিনা। কারণ সুপ্রিম কোর্ট রায় অনুসারে তাদের চাকরি নাই, উপরন্তু তারা যে বেতন নিয়েছেন সুদ সমেত সেটা ফেরত দিতে হবে। তাহলে তাদেরকে ভাতা দেওয়ার ঘোষণা কেন? এটা আপনাদেরকে বুঝতে হলে সেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে হবে যে সরকার যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, এসএসসির, এটা তো অজানা থাকার কথা নয়, রাজ্য সরকারের অজানা থাকার কথা নয়। তারা এই তালিকাটা দিলে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা বাতিল হতো না। কিন্তু তারা তালিকাটা কেন দেননি? শুধুমাত্র এই কারণে যে তালিকাটা দিলে, যেমন সিবিআই যাদেরকে টেন্টেড চিহ্নিত করেছে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে, তারা নতুন করে চাকরিও পাবেন না। তাহলে যদি তালিকা দিয়ে দিতেন তাহলে অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সমেত বেতন তো ফেরত দিতে হতো, আবার চাকরিও পেতেন না। ফলে তারা যে টাকা দিয়ে চাকরি পেয়েছেন
সেই টাকাটা তারা ফেরত চাইতেন, এবং ফেরত চাইলে কুন্তল ঘোষের বক্তব্য তো শুনেছেন যে আমি 10% রেখে 90% উপরে পাঠিয়ে দিতাম। তাহলে যে 90% যারা পেয়েছেন তাদের উপরে চাপ শুরু হতো। সেই চাপ যাতে না হয় তার জন্য তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তালিকা দেন। এখন গ্রুপ সি বা গ্রুপ ডি সকলের চাকরি এখন আর নাই, এবং যারা টেন্টেড তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। তো এখন এই যে ভাতা ঘোষণা, সেইটা এই টাকা ফেরত যাতে তারা না চায় তার জন্য নয় তো। যদি হয় তাহলে তো এটা কি দাঁড়ালো, যে শাসক দলের নেতারা এই চাকরি প্রার্থীদের কাছে টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন, আর এখন আমাদের করের টাকা, সরকারি টাকা থেকে তাদেরকে ভাতা দেবে। এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু স্যার যে প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টের এই রায়ের পর কি এটা করা সম্ভব? আর যদি করা সম্ভব হয় তাহলে শুধু গ্রুপ সি এবং গ্রুপ ডি দের জন্য কেন? না, আমাদের এখানে রাজ্যের যে শাসক দলের নেতারা আছেন তারা এই মুহূর্তে যাতে কোনো আন্দোলন না হয়, যতটা সময় নেওয়া যায়, শিক্ষক মহাশয় যারা টেন্টেড বলে চিহ্নিত হননি, যে যারা হননি তাদের মধ্যে এমন অনেক আছেন যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন কিন্তু তাদেরকে চিহ্নিত করা হয়নি, ফলে তারাও ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন এবং বেতন পাবেন। তো ডিসেম্বর আসলে তখন আবার আর একটা পরিস্থিতির মোকাবেলা করার জন্য রাজ্যের শাসক দলের নেতারা এখন থেকে পরিকল্পনা করে যাবেন। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি দের তো এখনই চাকরি নাই, অত এদের যদি ভাতার ব্যবস্থা এরকম কিছু টোপ না দেওয়া হয় তাহলে তো ওরা এখনই টাকাটা ফেরত চাইবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। এবং আমার ধারণা সেই টাকাটা ফেরত যাতে না চায় তার জন্য এটা করা হয়েছে। তাহলে আপনার কথা মতন তো মুখ্যমন্ত্রী রাজ্যের উপরে ভাতা দিয়েই চালাচ্ছেন। দেখুন, তো দুঃখের বিষয় যে আমাদের এখানে ধরুন যে 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 সাইকেল দেওয়া হচ্ছে বা মেয়েদের কন্যাশ্রী টাকা দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের এখানে যে বিএড কলেজ ডিএলএড কলেজগুলো হচ্ছে, এখন প্রাইমারি স্কুলে চাকরি পেতে গেলেও একটা ট্রেনিং হতে হয়। তো এই ট্রেনিং নিতে গেলে বেসরকারি কলেজ তো টাকা দিয়ে করতে হয়। তো তারা যদি ওই টাকাগুলো না দিয়ে কিছু বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ টাকা দিয়ে যেখানে পড়তে হচ্ছে তাদেরকে সরকারি কিছু প্রতিষ্ঠান করতেন, তাহলে সেখানে পড়াশোনা করে কিছু গরিব মানুষের ছেলে মেয়েরা এই অন্তত প্রাইমারি স্কুলের চাকরি হাই স্কুলের চাকরি পেতে পারতেন, এবং তাহলে তারা সম্মানের সঙ্গে বাঁচতে শিখতেন, তাদের পরিবারটা উন্নত হতো। কিন্তু ওই যে আপনি লক্ষ্মীর ভান্ডার বলুন বা কন্যাশ্রী বলুন, এটা তো ভিক্ষা দেওয়া হচ্ছে না, তাদের সম্মান বোধটা নষ্ট করে দেওয়া হচ্ছে, তাদেরকে ভিখারি করে দেওয়া হচ্ছে। এটা করে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না, কিন্তু তাদেরকে জাস্ট তাদের ভোটটা নেওয়া হচ্ছে। তাহলে পুরোটাই ভোটের জন্য। তার বাইরে তো আমাদের রাজ্যের শাসক দলের লোকেরা অন্য কিছু চিন্তা ভাবনা করেন এরকম আমার মনে হয়নি তাদের কার্যকলাপ দেখে। স্যার অন্যদিকে আমরা দেখতে পেলাম যে আগের দিন ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে শুনানি ছিল সেই শুনানিতে পরবর্তী শুনানি তার 6 তারিখে হাইকোর্টের ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা আগে ঘটেছে বলে জানা নেই। চেম্বার আইনজীবীদের চেম্বার ঘেরাও করা হয়, তাদের ওপর চায়ের কাপ বোতল ইত্যাদি বিভিন্ন জিনিস ছোড়া হয়। এটা এখানে নতুন না। দেখুন, যে কেউ এলএলবি পাস করে সেটা কিছু না শিখে পাস করেও হতে পারে। একবার আপনি নাম রেজিস্ট্রি করালে যে কোনো কোর্টে গিয়ে আপনি প্র্যাকটিস করাতে পারেন। সেই জন্য এমন অনেক আইনজীবী আছেন যারা আইন জানেন না, মামলা খুব কম পান, কিন্তু কোর্টে যাতায়াত করেন, রেজিস্ট্রেশন আছে। এবং এরা হচ্ছে রাজনৈতিক দলগুলোর খুব সহজ শিকার। তো এর আগে আপনি ঘটেনি বলছেন কেন? দেখুন, এর আগে তো একাধিক জজ সাহেবের চেম্বারে আইনজীবীদের ঢুকতে দেওয়া হবে না, শুনানি করতে জন্য জজ সাহেবদের চেম্বারে হয়েছে, এবং একজন জজ সাহেবের বাড়ির আশেপাশে, হাইকোর্টের আশেপাশে তো বটেই, পোস্টার দেওয়া হয়েছে। এবং সেই পোস্টারগুলো কারা দিয়েছে সেটা পুলিশের লোকেরা এখনো বের করতে পারেননি। আমার জানা নেই যে এখনো বের করেছেন যে কারা এরকম পোস্টার দিয়েছেন, এবং তাদের বিরুদ্ধে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আছে। স্বাভাবিকভাবে যদি শাসক দলের আশ্রয় থাকে
তো আইনজীবীরাও ইমিউন, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, পুলিশ তাদের বরং সুযোগ করে দেবে। তো শুক্রবার কোর্টের পর যে ঘটনা আপনি হয়েছেন বলছেন, সেটা তার অংশ মাত্র। কিন্তু আমরা দেখেছিলাম সেই সকল চাকরি প্রার্থীদের হাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস তামিম, সুদীপ্ত দাশগুপ্ত এনাদের সকলের ছবি ছিল এবং তাদের একটাই দাবি ছিল যে তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের থেকে 27 লাখ টাকা নিয়েছে এবং ফিরদৌস এবং 7 লাখ টাকা নিয়েছে নাকি চাকরি দেওয়ার নেমে। কুণাল ঘোষও প্রেস কনফারেন্স করে ঠিক একই কথা বলেছে। দেখুন, যারা আইনের পেশায় আছে, এই যে রাজ্যের শাসক দল দিল্লি থেকে যেসব আইনজীবীদের আনে, তারা তো এক একটা হিয়ারিং এ কয়েক লাখ টাকা করে নেন। অতএব আইনজীবীরা যদি তাদের দক্ষতার প্রমাণ দিতে পারে, তারা তো অনেক লাখ টাকা ফিস নেন, এটা জানা কথা, কিছু অজানা নাই, কোর্টও জানে। তো সেটাতে তাদের আপত্তি কেন? যদি তারা মনে করেন যে তাদেরকে দিয়ে তাদের কাজ হবে না, দরকার নয়, তাদের কাছে যাবেন না, মিটে গেল। তো যদি আপনি আমার সাহায্য চান, আমার পেশাদারিত্বকে ব্যবহার করতে চান, তাহলে আমি কত ফিস নেব সেটা তো আমার ব্যাপার। আমি 1 লাখ টাকা নেব না 40 লাখ টাকা দেব, সেটা যিনি আইনজীবী তিনি ঠিক করবেন। তো এটা নিয়ে তো কোনো বক্তব্য থাকতে পারে বলে আমার ধারণা না। তারা বলতে পারেন যে না, অত ফিস নিয়ে না, আমাদের কম ফিস নিয়ে আমাদের মামলা করে দেয়, আবেদন করতেই পারে। স্যার একেবারে শেষ প্রশ্ন, সেই দিনের এই ঘটনায় আমরা দেখেছিলাম পুলিশ একেবারে ইনঅ্যাক্টিভই বলা যেতে পারে এবং ঠিক তার পরের দিনই যারা সেখানে আন্দোলনে গিয়েছিল সেই চাকরি প্রার্থীরা তাদেরই কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে। আপনি যে নাম বলছেন, তিনি কি করতে পারেন না সেটা আমার জানা নেই, ওটা ওটা বাদ দেন। তো যখন যেখানে যেরকম সুবিধা হয়, এরকম কিছু লোক থাকে যারা কালকে এক কথা বলেছেন, আজকে তার উল্টো কথা বলতে পারেন। যেমন তিনি এটাও বলেছেন যে পার্থ চ্যাটার্জির যে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন সেটা পার্টির কাছে খবর ছিল, তিনি বলেছেন তো সাক্ষাৎকারে। তিনি এটাও তো বলেছেন যে সারদা মিডিয়া সেলের সব থেকে বেশি সুবিধা পেয়েছেন তার নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি কাওয়ার্ড, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হোক, তার সামনে বসে জেরা করা হোক, করা হয়েছে কি? কিন্তু তিনি সে মমতা ব্যানার্জির পক্ষে তো এখন কথা বলছেন। তিনি এইটুকু বুঝেছেন যে শাসক দলে থাকলে এটোটা কাটাটা পাওয়া যায়, ভালোই চলে, পুলিশের লোকেরা খাতির করে, কোনো মামলা টামলা করে না, অতএব তিনি কোনো কথা বলতে গেলে তারা প্রিজন ভ্যানও বাজান না, অথচ সুবিধাটা তিনি ভোগ করছেন। তার জন্য তিনি শাসক দলের পক্ষে কথা বলছেন, যা বলা যায় সেটাও বলছেন, যেটা না বলা যায় সেটাও বলছেন। এটা তিনি তার যে চরিত্র সেটা প্রকাশ করছেন।